নমস্কার বন্ধুরা, সকারপতি ইউটিউব চ্যানেলের অঙ্ক ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। সবাইকে আগমনীর আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বেশ কয়েকটি অঙ্ক ক্লাস করেছি, তো আজকে যেটা পড়তে চলেছি আমরা সেটা হলো লম্ববৃত্তাকার চোঙ। আমরা প্রত্যেকেই জানি লম্ববৃত্তাকার চোঙ হলো পরিমিতির একটি অধ্যায়, এবং পরিমিতি আমরা শুরু করেছিলাম আয়তঘনককে দিয়ে। তো আজ এটা হলো পরিমিতির দ্বিতীয় চ্যাপ্টার, লম্ববৃত্তাকার চোঙ। এবং আগের ক্লাসে আমরা ঘনবস্তু সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা নিয়েছিলাম, এবং ঘনবস্তুর সাথে সমতলিক চিত্রের কোথায় তফাৎ সেটাও আমরা করেছিলাম ওই ক্লাসে, এবং কী কী ঘনবস্তু আমাদের সিলেবাসে আছে সেই নিয়েও আমি বিস্তারিত আলোচনা ওখানে করেছিলাম। তো আজকে সরাসরি ক্লাসে চলে যাই, সেটা হলো লম্ববৃত্তাকার চোঙ আমরা পড়ব। তো এখন লম্ববৃত্তাকার চোঙ, এই যে লম্ববৃত্তাকার চোঙ আর চোঙ যদি বলতাম রাইট সার্কুলার সিলিন্ডার, এখানে তফাৎটা কোথায়? তাহলে সিলিন্ডার কি অনেক রকমের না একই রকম? রাইট সার্কুলার সিলিন্ডারের সাথে শুধু সিলিন্ডারের কি তফাৎ আছে? তো সেইটা একটু বোঝার চেষ্টা করবো। যদিও আমার কাছে যে এক্সাম্পলটা আছে, এই যে এক্সাম্পলটা, এটা কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডার। আর যে কোনো সিলিন্ডার কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডার হয় না। কেন হয় না? তার কারণ হলো এই যে সিলিন্ডারটা দেখা যাচ্ছে, এই সিলিন্ডারটার এটা হলো সমতল আর এটা হলো বক্রতল। এবার এই সিলিন্ডারটার গায়ে আমরা যদি এরকম লাইন টানি না, এইরকম লাইন টানি, তো এইগুলোকে বলা হয়, আরেকটু যারা পরবর্তীতে ম্যাথমেটিক্স নিয়ে পড়বে তারা জানতে পারবে, এই লাইনগুলোকে বলা হয় জেনারেটর। এটা খানিকটা যেন কীরকমভাবে তৈরি হচ্ছে, এই তলায় একটা রেখে এ যেন একটা নির্দিষ্ট দূরত্ব রেখে এ ঘুরে চলেছে, ঠিক আছে? তো এই যে জেনারেটরটা যখন এই যে তলার যে তলটা এর সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, সমকোণ তৈরি করে যে এই যে ঘনবস্তুটা তৈরি করেছে, যে চোঙটা তৈরি করেছে, এটাকে বলা হবে রাইট সার্কুলার সিলিন্ডার। অ্যাকচুয়ালি এটাও একটা সিলিন্ডার, আমি জাস্ট ছবিটা আঁকার চেষ্টা করছি। এটাও একটা সিলিন্ডার, ওকে, এটাও একটা সিলিন্ড্রিক্যাল শেপ। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সমতলটা, এই সমতলটার সাথে এই যে জেনারেটরগুলো অর্থাৎ এটা তৈরি হচ্ছে এইভাবে যদি একটা ফিক্সড আছে, এর থেকে সমান দূরত্ব বজায় রেখে সার্কুলার মোশনে ঘুরছে। তো এইভাবে কিন্তু সিলিন্ডার তৈরি হয়। তো এই যে জেনারেটরগুলো কিন্তু লম্বভাবে নেই, এই তলের সাথে লম্ব নয়, তাই এইটাকে বলা হবে শুধু চোঙ। এটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ না। লম্ববৃত্তাকার চোঙ কোনটা? লম্ববৃত্তাকার চোঙ হলো এই যে, এটা হলো তলার যে তলটা, তার সাথে এই জেনারেটরটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখানেও একটা সার্কেল তৈরি হয়েছে, কিন্তু এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি নয়, কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাই এই ধরনের যে ঘনবস্তু, এই যে এরকম সিলিন্ডারের মতো দেখতে, তাকে বলবো, এই সিলিন্ডারেই চোঙগুলোকে বলবো লম্ববৃত্তাকার চোঙ। তাহলে সাধারণ চোঙের সাথে লম্ববৃত্তাকার চোঙের তফাৎ আছে। আমি যদি এই যে চকটাকে যদি ভাঙা যায় এইভাবে, এইভাবে ভেঙে গেছে, তো এটাকে যদি আমি এইভাবে বসাতে চাই, এইভাবে বসছে, এইটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ হবে না। এটা খুব ছোট হয়, তো আমি
দেখাবার চেষ্টা করছি। এর যে এই জায়গাটা কিন্তু এইভাবে হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু একটা সাধারণ যে চক, এটা এর কিন্তু এই যে জেনারেটরটা, এই তলার যে তলটা তার সাথে লম্বভাবে আছে, তাই এটা কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। কিন্তু আমাদের এই যে ক্লাস 10-এর যে সিলেবাস আছে সেখানে চোঙ বলতে আমরা কিন্তু জেনারেলি লম্ববৃত্তাকার চোঙকেই বুঝব। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ মানেই যে সবসময় চোঙ তা কিন্তু নয়, কিন্তু এখানে আমরা যেটা করব সেটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ বলতে চোঙ। যদি কোথাও লেখা থাকে চোঙটির ঘনফল কি চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল কোনো অঙ্কে, তো চোঙ বলতে আমরা বুঝবো কিন্তু লম্ববৃত্তাকার চোঙ। এটা কিন্তু তোমাদের বইয়েতেও পরিষ্কার করে দেওয়া আছে যে এটার সাথে এটার তফাৎ, এটাও সিলিন্ড্রিক্যাল, কিন্তু এটা লম্ববৃত্তাকার চোঙ, এটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ নয়। কেন নয় এটাই বললাম, যে এর যে জেনারেটরটা সেটা এই যে সমতলটা আছে সমতলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে না, তাই এটা হলো শুধু চোঙ বা সিলিন্ডার, কিন্তু এটা হলো লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ কেন না, এর যে জেনারেটরটা এইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ব্যাস, এর বেশি আর কিছু চোঙ আর লম্ববৃত্তাকার চোঙের তফাৎ আর বলছি না। এবার যেটা আমরা চলে যাব, আমি আগের দিনও বলেছিলাম যে সামতলিক চিত্রের সাথে ঘনবস্তুর তফাৎটা কোথায়। ঘনবস্তু মানে তার ঘনফল থাকবেই থাকবে, অর্থাৎ আয়তন, খুব ইম্পর্টেন্ট এটা। তো আয়তনের পরে আসছি, যেটা আছে সেটা আগে সমতলিক এই যে ঘনবস্তুটা, এই ঘনবস্তুটাকে আগে চিনবার চেষ্টা করি, এর কটা তল আছে সেটাও বুঝবার চেষ্টা করি। প্রথম কথা, এই যে সিলিন্ডারটা, এর দেখা যাক এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, তাহলে মোট কটা তল হলো? 3টে তল। তার মধ্যে এই তলটা এবং এই তলটা, এই দুটো তলই হলো সমতল, আর এই যে তলটা পাচ্ছি এই তলটাকে হচ্ছে বক্রতল। তাহলে একটা চোঙের কটা তল? 3টে তল। কিরকম? দুটো সমতল, একটা বক্রতল। ঠিক আছে, তাহলে দুটি অ্যাকচুয়ালি আরো ভালো করে বললে এই তলগুলো বৃত্তাকার, তো এগুলো দেখতে বৃত্তাকার, তাই এগুলোকে বৃত্তাকার সমতল অ্যাকচুয়ালি এটা সমতল, সেটটা বৃত্তের মতো। আর একটি তাহলে মোট 3টে তল, দুটো সমতল বৃত্তাকার, দেখাই যাচ্ছে এগুলো বৃত্ত, দেখাই যাচ্ছে এটাও বৃত্ত, এবং এটা সমতল এবং হলো সমতল। তো এবার যেটা আমরা পড়ব সেটা হলো প্রত্যেক ঘনবস্তু কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল এটা আমরা কিভাবে বের করব? তাহলে সমগ্র তল বলতে কটা তল? 3টে তল। তাহলে এই 3টে তলের ক্ষেত্রফল বের করব। প্রথম আমরা দেখার চেষ্টা করব সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল তার মানে দুটি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল প্লাস বক্রতলটার ক্ষেত্রফল। তাহলে দুটি বৃত্তাকার সমতলের প্লাস বক্রতলের ক্ষেত্রফল।
তাহলে এখন দুটো বৃত্তাকার যে সমতল তার ক্ষেত্রফল আমরা সবাই জানি। এটা আমরা একটা ছবি আঁকব। এই ছবিটা হলো একটা, এটা সিলিন্ডার, তাহলে ধরা যাক এই বৃত্তাকার সমতলটা ব্যাসার্ধ হলো r। তাহলে আমরা তো জানি, তাহলে এর ব্যাসার্ধ ধরে নেওয়া যাবে r। তাহলে এর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? পাই r স্কয়ার। তাহলে দুটো আছে, তাহলে 2 × পাই r স্কয়ার। ক্ষেত্রফল পাই r স্কয়ার, তাহলে 2 × পাই r স্কয়ার, 2 × পাই প্লাস এই বক্রতলের ক্ষেত্র। এই বক্রতলের ক্ষেত্রফলটা খুব ইম্পর্টেন্ট। কি করে পাবো বক্রতলের ক্ষেত্রফল? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলটা বোঝার জন্য আমি এই কাগজটাকে এটা দেখতে সিলিন্ডারের মতো লাগছে, পুরোপুরি সিলিন্ডার, ঠিক আছে। কিন্তু এটাকে যদি, এটা তাহলে সিলিন্ডার, তাহলে এটা বক্রতল, এটা বক্রতল। আচ্ছা, এর ক্ষেত্রফল বের করতে হবে। তো কিরকম করে বের করবো না, এবার একটা জিনিস লক্ষ্য করি, এর যে এই তলাটা, এইটা কিন্তু সার্কেলটার কি পরিধি। সার্কেলটা, এই যে সার্কেলটা অর্থাৎ যে বৃত্তটা, তার কিন্তু পরিধি হলো এটা। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত? 2 পাই r। এবার ধরা যাক এই যে ধরে নেওয়া যাক এর হাইট হচ্ছে h, এর হাইট হলো h, এখানে লিখি এর হাইট হচ্ছে h। ওকে, এর হাইট হলো h। তাহলে এবার আমি এটাকে খুলে দিচ্ছি, দিলাম। এটার দৈর্ঘ্য কত? এবার এটা কিরকম দেখতে লাগছে? এটা দেখতে একটা আয়তাকার শেপ লাগছে, আয়তক্ষেত্রের মতো লাগছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে আর এর বক্রতলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা আমরা জানি। তাহলে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কোনটা? এর দৈর্ঘ্য হচ্ছে এইটা। আর এটা কার সাথে সমান? এটা হচ্ছে বৃত্তটার, এই যে হয়ে গেল এই বৃত্তটার পরিধির সাথে সমান। তাহলে এর যে দৈর্ঘ্যটা হলো 2 পাই r। আর এর প্রস্থটা, এই যে প্রস্থ, এই প্রস্থটা কার সাথে সমান? দেখা যাক এর উচ্চতার সাথে সমান। এই যে লম্ববৃত্তাকার চোঙ, তার উচ্চতার সাথে সমান হচ্ছে কোনটা না, এটাকে যদি তুলে দিই তাহলে এর প্রস্থটা, তাহলে অ্যাকচুয়ালি এলো কি না 2 পাই r ইন্টু h, 2 পাই r ইন্টু h, 2 পাই r h, 2 পাই r ইন্টু h। বুঝছো? এটাকে যদি আনফোল্ড করে দিলাম, ওকে, খুলে দিলাম, আর একবার বোঝার চেষ্টা করি। এটা দেখতে একটা আয়তক্ষেত্র, তো আয়তকার, ঠিক আছে। তো এর যে এই দৈর্ঘ্যটা কার সাথে সমান? এটাকে যদি সার্কেল, আমি সিলিন্ডার বানাই, তাহলে এই যে সার্কুলার যে তলটা তার পরিধির সাথে সমান। তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ r, তাহলে পরিধির দৈর্ঘ্য কত? 2 পাই r। আর এটাকে ধরে নিয়েছিলাম h, উচ্চতা h, এটাকে এই যে সিলিন্ডারটা, তার এটাকে উচ্চতা বলে। এই উচ্চতাটা যদি h হয়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2 পাই r ইন্টু h। উচ্চতা কি? এই যে এটা কতটা হাইট,
এটাই হলো উচ্চতা। ওকে, তাহলে আমরা দেখলাম 2πr² প্লাস 2πrh, মানে বক্রতলের ক্ষেত্রফল। আমি মনে হয় বক্রতলের ক্ষেত্রফলটা এখানেই একবারে বলে দিলাম, আলাদা করে আর বললাম না। বক্রতলের ক্ষেত্রফল হলো 2πrh। তাহলে আসবে কি 2πr কমন নিই, তাহলে r প্লাস h। ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাকে ইউনিটটা অবশ্যই লিখতে হবে, যে বর্গ একক, বর্গ একক, এটা আমাকে অবশ্যই লিখতে হবে, যে ইউনিটটা কি, বর্গ একক। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি করে বার করতে হয় শিখলাম। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr × r + h বর্গ একক। আমি একটু আগেই বলছিলাম, একটা ঘনবস্তু মানে তার কি থাকবে সবসময়, তার সবসময় ঘনফল থাকবে, ঘনফল থাকবে। ঘনফল মানে কি, ঘনফল মানে কি, ঘনফল মানে হচ্ছে এই যে এটা একটা গ্লাস, এটা খানিকটা সিলিন্ড্রিক্যালি দেখতে, পুরোটা হয়তো এই জায়গাটা একটু বাঁকা আছে বলে তাই, নাহলে আমার কাছে ছিল না কিছু। তো এই যে গ্লাসটা, এই গ্লাসটার ঘনফল বলতে কি বুঝবো, এই গ্লাসটার ঘনফল বলতে এই গ্লাসটায় কতটা জল ধরবে সেটাই তার ঘনফল, এটাই তার ঘনফল, খুব সিম্পল। এবং এটা সিলিন্ড্রিক্যাল, তাহলে এর ঘনফল কি করে বার করবো, বা এতে কতটা জল ধরে এটা কি করে বার করবো, ভীষণ সিম্পল। এটা যদি সূত্রটা হলো এটা, প্রথম সূত্রটা বলে নিই, ঘনফল বা আয়তন কার আয়তন না লম্ববৃত্তাকার চোঙের ঘনফল বা আয়তন সমান πr²h, πr²h ঘন একক। ওকে, কেন এটা একটু বোঝার চেষ্টা করি, দেখা যাক। আমি এতে জল ঢালছি, এটা একটু জল ঢালছি, আশা করি বোঝা যাচ্ছে। এই যে জল ঢাললাম, কতটা জল আছে, এটা যদি এ খুব ইউনিট হয়, খুব ইউনিট মানে এর যে থিকনেসটা সেটা যদি ইউনিট হয়, তাহলে এই কতটা জায়গা দখল করছে না πr², πr²। এবার এই যত জল ঢালবো এ তত বেশি উচ্চতা কভার করবে, তত বেশি উচ্চতা কভার করবে। তাহলে যতটা উচ্চতা কভার করলো ঘনফল হলো, তাহলে কতটা জল আছে না এই এর যা উচ্চতা ততটা জল আছে, তাহলে πr² × h, এটাই হলো πr² × h। বোঝা গেল খানিকটা, তাহলে এটাই হলো কিন্তু এর ঘনফল, এতে কতটা জল ধরে না এটাই এর ঘনফল, πr² × h। উচ্চতা যত বাড়াবো জলের পরিমাণ তত বাড়বে, উচ্চতা যদি কমিয়ে দিই, জল যদি এখান থেকে ফেলে দিই তাহলে উচ্চতাটা কমে যাচ্ছে, তাহলে এতে যা পরিমাণ কম জল থাকছে, তাহলে এর উচ্চতা যদি আরো বেশি হতো তাহলে আরো বেশি জল ধরতো। এই যে এটা হলো তাই, এটা ফাঁকা, যে এর যদি জল ধারণ ক্ষমতা থাকতো তাহলে নিশ্চয়ই হচ্ছে বেশি ধরতো। কেন ধরতো, কারণ এর হাইটটা বেশি। যদি তলার ক্ষেত্রফলটা একই থাকে, হাইট যত বাড়াবো জলের পরিমাণ তত বাড়বে। আমরা কিভাবে ধরি যে এতে কম জল আছে না বেশি জল আছে, হাইটটার দুটো মগ আছে পাশাপাশি, দুটো মগ পাশাপাশি আছে, আমরা কিসের উপর ডিপেন্ড করে বলি যে আমরা কি এটা ক্যালকুলেশন করি যে এই তলাটা, আমরা করি না। কিন্তু একই ধরনের দুটো মগ আছে, তাতে জল আছে, তো কাতে বেশি জল আছে কি করে বুঝি, যার হাইটটা বেশি সেভাবে। তো অর্থাৎ
পাই আর স্কোয়ার, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল, এটা হলো ভূমির ক্ষেত্রফল এটাই হলো আয়তঘনকের রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। আর যে কোনো ঘনবস্তু মানে তার আয়তন থাকবেই থাকবে, যদি আয়তন না থাকে তাহলে সে ঘনবস্তু কখনোই নয়। তাহলে এটাই হলো আজকের আমাদের লম্ববৃত্তাকার চোঙের পাঠ। এবার কিছু অঙ্ক আমি এখানে করে দেখাচ্ছি, 2-3টে অঙ্ক। আরেক ধরনের ইয়ে হয়, কি বলে, লম্ববৃত্তাকার চোঙ হয়, সেটা কীরকম? হ্যাঁ, এগুলো সবই তো বাস্তব উদাহরণের সাথে যুক্ত। তো এইটার যেমন কি, এটাও সলিড, এটাও সলিড আছে, এটা হলো না, এটা যেমন পুরোটাই হলো, ফাঁকা, পুরোটাই ফাঁকা, এমন তো হতে পারে। এই যে কাঁচের গ্লাসটা, এই কাঁচের গ্লাসটা হয়তো খুব 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 থিকনেসটা কম বলে আমি ঠিক বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু যদি একটু পুরু হতো এটা, তাহলে কি হতো? অ্যাকচুয়ালি ফিগারটা এরকম হতো। এই ধরনের অঙ্ক কিন্তু থাকে। এই জায়গাটা ফাঁকা, এই পোর্শনটা, আর এই পোর্শনটা পোর্শনটা ফাঁকা। এখানে এই সার্কেলটার একটা ব্যাসার্ধ, আর বাইরের সার্কেলটা, আউটারটা একটা ব্যাসার্ধ, ঠিক আছে? এটা খানিকটা ভর্তি, খানিকটা ফাঁকা। তো অনেক সময় দেয় এই জায়গাটার আয়তন বের করতে, কি এই ফাঁকা জায়গাটার আয়তন বের করতে, সেই ধরনের অঙ্কগুলোই আমরা আসবো। তো এই হলো মোটামুটি একটা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে ধারণা। তো আমরা কিছু অঙ্ক করবো আজকে। তো কিছু অঙ্ক করা যাক, খুব কমই আমি করব। তার মধ্যে প্রথমে 18 অঙ্কটা করবো, একদম তোমাদের বইয়ের এই যে গণিত প্রকাশ এর কোষে দেখি 8 নম্বর, এর 18 নম্বরটা। একটি লম্ববৃত্তাকার, একদম শেষ লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাস দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসেব করুন। তো এটা করার জন্য, এটা করতে গেলে অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় কভার হয়ে যাবে। সমগ্রতলে ওই ঘনফল, এই সূত্রগুলো কভার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে 3টে জিনিসের অ্যাপ্লিকেশন আছে, একটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল, একটা হলো আয়তন, এবং এই যে অঙ্কটা আমরা করতে চলেছি সেখানে ওই যে অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কীভাবে নিরেট পোর্শনটা এটা বের করবো, আয়তনটা বের করবো, এইটা খুব প্রয়োজন। ওকে, তো প্রথমেই বহির ব্যাস দেওয়া আছে, তাহলে বহির ব্যাস 16 সেন্টিমিটার। আগে ছবিটা এই ছবিটা ঠিক আগে একটা ছবি এঁকেছিলাম, তার পুনরাবৃত্তি। এই হাইটটা দেওয়া আছে, হাইটটা 36 সেন্টিমিটার। একটা বিষয় এখানে বলে রাখি, এখানে যদিও সমস্ত ইউনিটগুলো, এককগুলো একই এককে দেওয়া আছে, সেন্টিমিটারেই দেওয়া আছে, কিন্তু অনেক সময় অনেক অঙ্কে সেন্টিমিটার, মিটার এরকম মানে বিভিন্ন একক দেওয়া থাকে। তো সেখানে আমাকে সুবিধাজনক এককে একটা এককে পরিণত করে নিতে হবে সবাইকে। যদি আমি চাই সেখানে সবাইকে সেন্টিমিটারে পরিণত করতে, তাহলে সবাইকে সেন্টিমিটারে পরিণত করতে হবে। আর যদি সবাইকে মিটারে পরিণত করতে চাই, তাহলে সবাইকে মিটারে, অর্থাৎ একই ইউনিটে নিয়ে কাজ করব, একই ইউনিটে পরিণত করব। তো বহির ব্যাস 16 সেন্টিমিটার, তাহলে বহির ব্যাসার্ধ
16/2 8 সেমি, এটা হলো 8 সেমি। তাহলে অন্তর ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ কিন্তু প্রয়োজন একটা এই ধরনের অঙ্ক করতে গেলে, যেটা ব্যাস দেওয়া থাকলে তার থেকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তাহলে এইটা হলো 6 সেন্টিমিটার। এখন চোঙটার উচ্চতা 36 সেন্টিমিটার। তাহলে চোঙটাকে গালিয়ে বলছে লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ বহির্ব্যাসার্ধ। তাহলে যদি বিষয়টা আগে বুঝতে হবে, যদি ফাঁপা হয় তাহলে কোন অংশটা ফাঁপা? ফাঁপা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু মেটা আছে, এই জায়গাটা মেটা। তাহলে এখান থেকে যে ধাপটা পাবো সেইটা গোলালে কতগুলো? তাহলে এই জায়গাটার আয়তনটা বের করতে হবে। এই জায়গাটার আয়তন বের করতে গেলে কি করতে হবে? যে সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে সেই সূত্রটা হচ্ছে, আমি যদি এই পুরোটার ঘনফল থেকে এই যে ফাঁকা অংশটা তার ঘনফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই সলিড অংশটার ঘনফলটা পেয়ে যাব, এই সূত্রটা। তাহলে অ্যাকচুয়ালি ধাতব অংশের নিরেট চোঙ, ধাতব অংশ বা যাই বলি, তাহলে এই জায়গাটা অংশের ক্ষেত্রফল ধাতব, এখানে ধাতব লেখা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা না হলে আর কি বলবো, সেজন্য ধাতব অংশ আমরা সুবিধার জন্য এটা বললাম যে এই জায়গাটার ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে পাই, ফর্মুলাটা হলো বড় আর ক্যাপিটাল R1 স্কয়ার মাইনাস স্মল r1, ক্যাপিটাল R স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার। ক্যাপিটাল R কোনটা? বহির্ব্যাসার্ধ, আর এটা হলো ভেতরের ব্যাসার্ধ। তাহলে 22/7 ইন্টু এইচ, তাহলে আর ক্যাপিটাল আর 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ইন্টু 36, সো 22/7 ইন্টু, এটা কেউ 28 কে 64 মাইনাস 36 করে করতে পারে, আর কেউ যদি এটাও করে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 8 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 6 ইন্টু 36, এটা যে যার যার নিজের উপর ডিপেন্ড করে। 22/7 ইন্টু 14 ইন্টু 20 36, তাহলে এত 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 36 ঘন সেমি। এই জায়গাটা যেটা আমরা সেম দিয়ে রেখেছি, এই জায়গাটার ঘনফল হলো এটা। একেই তো গলিয়ে অ্যাকচুয়ালি আমি ইয়ে পাবো, কি বলে, একে গলিয়েই আমি নিরেট চোঙ পাবো। এখন যে নিরেট চোঙগুলো বানাতে হবে, সেই নিরেট চোঙ একটার ঘনফল কত, একটার ঘনফল কত না, চোঙটাকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাহলে এর ব্যাস কত? এখন কেউ এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারে, গুণটা করে দিতে পারে, কিন্তু গুণটা করে দিলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, তাই এটাকে এখানেই ছেড়ে রাখবো। এটা হচ্ছে পার্ট অফ ক্যালকুলেশন, এটা একটু শিখতে হয়। তো এখন যে চোঙগুলো তৈরি হবে, প্রতিটি চোঙের ঘনফল, তাহলে ব্যাস দেওয়া আছে, ঘনফল কি পাই আর স্কয়ার এইচ 22/7 এখানে আর কত?
ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, 2 বাই 2 হচ্ছে ব্যাসার্ধ, দৈর্ঘ্যটা উচ্চতা 22 বাই 7 ইন্টু 1 ইন্টু 6। তাহলে এটা হলো একটা এত ঘন সেমি, ঘন সেমি। তাহলে এটা হলো টোটাল ধাতব অংশটার ঘনফল, আর এটা একটা যে যে চোঙগুলো আমরা তৈরি করব তার ঘনফল। তাহলে এইরকম কটা চোঙ তৈরি করতে পারবো, এইটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। সেই কাজটাই করবো। নির্ণীয় চোঙের সংখ্যা সমান, তাহলে ওইটা রাখি 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 36 বাই 22 ইন্টু 6, আর এটাকে যদি করি তাহলে 22 হাফ, আর এটা অ্যাকচুয়ালি করলে 22 ইন্টু এটা 2 ইন্টু 2 ইন্টু, আচ্ছা এটাকে এই জায়গায় নিয়ে চলে যাচ্ছি, জায়গাটা আমি এটা বুঝছি। আমি আগে বলেছিলাম গুণটা করে খুব একটা লাভ হবে না, এই 22 কেটে গেল, এই 2 3 12 14 7 12 84 ইন্টু 2, এইরকম সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ আমরা কিন্তু তৈরি করতে পারবো এখান থেকে। তাহলে এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন হলো ঘনফল নির্ণয়। এই অঙ্কটা অ্যাপ্লিকেশন কার, অ্যাপ্লিকেশন হলো এই যে মাঝখানটা ফাঁকা কিন্তু সাইডটা খানিকটা ভর্তি, অর্থাৎ কিছুটা অংশ পুরু কিছুটা অংশ, এই যে আমরা ধাতব অংশ বললাম, এটা না হলে আমরা এখানে করতে পারি পুরু অংশের ক্ষেত্রফল, যেটুকু থিকনেস আছে, তো সেই জায়গাটা। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমি চেষ্টা করব, আগেও আমি করেছিলাম যে ওখানে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, কিছু অঙ্ক করে দিয়েছিলাম, তো আমি চেষ্টা করবো এবারেও কিছু আরও 2-3টে অঙ্ককে করে দেবার, তাহলে আশা করি তোমাদের আরেকটু সুবিধা হবে। তো এভাবে তোমরা এগোতে থাকো, সবাইকে ধন্যবাদ। আমাদের আবার আমরা নেক্সট ক্লাসে পরিমিতিরই পরের যে অধ্যায় অর্থাৎ গোলক আছে, সেই গোলক আমরা পড়ব। ধন্যবাদ, থ্যাংক ইউ।